জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে মার্কিন শান্তি পরিকল্পনার অধীনে ইউক্রেন কিছু জমি ও অস্ত্র ত্যাগ করবে। এবারে জানিয়ে দিব দুবাই এয়ার শোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী। আরও জানাবো রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের এক শহরে এক রাতেই নিহত 25। এবারে থাকছে ভারতকে Su-57 স্টেলথ ফাইটার জেট দিতে প্রস্তুত রাশিয়া। সব শেষে জানিয়ে দিব সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, নিহত 23। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মার্কিন শান্তি পরিকল্পনার অধীনে ইউক্রেন কিছু জমি ও অস্ত্র ত্যাগ করবে। মার্কিন শান্তি পরিকল্পনার অধীনে ইউক্রেন কিছু জমি এবং অস্ত্র ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে খবর রয়টার্সের। বুধবার বিষয়টির সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইঙ্গিত দিয়েছে যে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতকৃত কাঠামো মেনে নিতে হবে, যেখানে কিয়েভকে অঞ্চল এবং কিছু অস্ত্র ছেড়ে দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে যে এই প্রস্তাবগুলোতে অন্যান্য বিষয়ের মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আকার হ্রাস করা অন্তর্ভুক্ত ছিল। ওয়াশিংটন চায় কিয়েভ মূল বিষয়গুলো মেনে নেবে বলে তারা উল্লেখ করেন। দুবাই এয়ার শোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী। অতুলনীয় গতিবেগ ও দুর্বার কৌশল দেখিয়ে দর্শকদের বিস্ময়ে স্তব্ধ করে দিল একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আকাশে দ্রুত ঘূর্ণন, খাড়া উড্ডয়ন আর হঠাৎ গতির পরিবর্তনের মাধ্যমে যুদ্ধবিমানটি যে চমক দেখালো তা এয়ার শোর প্রথম দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরে অবশ্য জানা যায় এটি রাশিয়ার Su-57E, দেশটির প্রথম স্টেলথ প্রযুক্তি নির্ভর যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান 19তম দুবাই এয়ার শো 2025-এ সোমবার Su-57E এর পাশাপাশি আকাশে নজর কেড়েছে রাশিয়ার Ka-52 অ্যাটাকিং হেলিকপ্টারও। দ্য ফিউচার ইজ হিয়ার স্লোগানে আয়োজিত এ শিল্পকলায় এবার অংশ নিচ্ছে বিশ্বের 115টি দেশের 490টিরও বেশি সামরিক ও বেসামরিক প্রতিনিধি দল। দর্শক সংখ্যা ছাড়িয়েছে প্রায় 1.5 লাখ। বাণিজ্যিক, সামরিক, মনুষ্যবিহীন ও ব্যবসায়িক বিমানসহ 200টিরও বেশি উড়োজাহাজ প্রদর্শিত হচ্ছে এখানে। রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের এক শহরে এক রাতেই নিহত 25। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরেনোপিলের আবাসিক এলাকায় এক রাতে নিহত হয়েছেন 25 জন এবং আহত হয়েছেন আরও 77 জন। নিহতদের মধ্যে 3 জন এবং আহতদের মধ্যে 15 জন শিশু আছে। গত মঙ্গলবার রাতে তেরেনোপিলে হামলা চালায় রুশ বাহিনী। এই শহরটি পোল্যান্ডের সীমান্তবর্তী। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, মঙ্গলবার রাতে তেরেনোপিল, লভিভ এবং খার্কিভ শহরে 483টি ড্রোন এবং 48টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা প্রায় 442 ও 42টি ক্ষেপণাস্ত্র আটকে দিতে পারলেও বাকি ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে ব্যর্থ হয়েছে। এই 6 ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটেছে হতাহতের এসব ঘটনা। যে 3 শিশু নিহত হয়েছেন তাদের বয়স যথাক্রমে 5, 7 ও 16 বছর। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত 25 জনের মধ্যে 19 জন জীবন্ত পুড়ে মারা গেছেন এবং 19 জনের মধ্যে 3 শিশুও রয়েছে। ভারতকে Su-57 স্টেলথ ফাইটার জেট দিতে প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দিল্লিকে নতুন পঞ্চম প্রজন্মের Su-57 স্টেলথ ফাইটার জেটের প্রযুক্তিতে সীমাহীন প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। এর মধ্য দিয়ে ভারতের যুদ্ধবিমানের চাহিদা পূরণ হবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিইও সার্গেই চেমেজভ জানিয়েছেন, প্রাথমিকভাবে রাশিয়ার তৈরি Su-57 ফাইটার সরবরাহ করা হবে এবং ধাপে ধাপে এর উৎপাদন ভারতে স্থানান্তরিত করা হবে। তবে এটাই শেষ নয়। প্রতিবেদন অনুযায়ী মস্কো ভারতকে একক ইঞ্জিনের স্টেলথ ফাইটার Su-75 চেকমেটও সরবরাহ করতে পারে। এর আগে কোনো দেশেই ভারতকে এমন উচ্চমাত্রার প্রযুক্তিগত প্রবেশাধিকার দেয়নি। যদি ভারত
প্রস্তাবটি গ্রহণ করে তাহলে দেশটি পশ্চিমা দেশগুলোর যেসব সামরিক প্রযুক্তি ভাগ করতে অস্বীকার করছে তার অনেক ক্ষমতা পেয়ে স্বতন্ত্রভাবে উন্নত স্টেলথ ফাইটার তৈরি করতে পারবে। দুবাই এয়ার শো 2025-এ সেমেজভ বার্তা সংস্থা ANI-কে বলেন, রাশিয়া ভারতের জন্য সম্পূর্ণ পঞ্চম প্রজন্মের বিমান প্রযুক্তি ইকোসিস্টেম উন্মুক্ত করতে প্রস্তুত। এর মধ্যে রয়েছে ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপকরণ ইত্যাদি। সেমেজভ আরও বলেন, ভারতের যে কোনো প্রযুক্তিগত চাওয়াই আমাদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য হবে। তিনি রাশিয়া ভারতের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ভারত নিষেধাজ্ঞার মধ্যে থাকলেও আমরা দেশটিকে নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র সরবরাহ করেছি। আজও আমরা আগের বছরের মতো একই নীতি অনুসরণ করি। ভারতের প্রয়োজন অনুযায়ী সামরিক সরঞ্জাম সরবরাহ করি এবং সহযোগিতা উন্নয়নে আমাদের পারস্পরিক স্বার্থ নিশ্চিত করি। সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, নিহত 23। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহত হওয়ার এক সপ্তাহ পর আফগান সীমান্তে 23 জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। তারা জানিয়েছে, আজ বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তের কাছে দুটি লক্ষ্যবস্তুতে অভিযান চালায়। এতে 23 জন সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীরা পাকিস্তানি তালেবান বা এর সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল। সেনাবাহিনী তাদের মদত দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এই অভিযান চালানো হয়েছে। প্রদেশটি 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে সীমান্তবর্তী সন্ত্রাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশ থেকে বিদেশ সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পাকিস্তান পূর্ণ গতিতে কাজ করবে। ইসলামাবাদ নিয়মিতভাবে কাবুলকে সশস্ত্র গোষ্ঠী, বিশেষ করে তেহরিকে তালেবান পাকিস্তান আশ্রয় দেওয়ার অভিযোগ করছে, যারা পাকিস্তানে মারাত্মক হামলা চালায়। সাম্প্রতিক পাকিস্তান ও ভারত সম্পর্কের অবনতি ঘটেছে। উভয় প্রতিবেশী জড়িত থাকার কথা অস্বীকার করছে। গত সপ্তাহে ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহত এবং কয়েক ডজন আহত হওয়ার পর এই অভিযান চালানো হয়। পাকিস্তান বলছে, আফগানিস্তান থেকে এই হামলাটি পরিকল্পনা করা হয়েছিল। পাকিস্তানি তালেবানের একটি অংশ এই হামলার দায় স্বীকারও করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটছে গত মাসে সীমান্তে সংঘর্ষের ফলে। সপ্তাহব্যাপী ওই সংঘর্ষের উভয় পক্ষের 70 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং সীমান্ত এখনও বন্ধ রয়েছে। দক্ষিণ এশীয় প্রতিবেশীরা একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু বেশ কয়েক দফা আলোচনার পরও এর শর্তাবলী চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছে। উভয় পক্ষই অচল অবস্থার জন্য একে অপরকে দায়ী করছে।